নমস্কার, আমি সৌম্য দাস, ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা। প্রিয় ভাই ও বোনেরা, তোমরা কেমন আছো? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও। আজকের ক্লাস আমি জানি তোমরা প্রত্যেকে অনেক দিন ধরে অপেক্ষা করছিলে যে স্যার নতুন ইউনিটের ক্লাস কবে শুরু হবে। কি ঠিক বলছি তো? কারণ ইতিমধ্যেই আমাদের ইউনিট 1 ইউনিট 2 শেষ হয়ে গেছে। ইউনিট 3 তোমাদেরকে বলেছিলাম পরে আমি করিয়ে দেব, তার আগে করাবো বলেছিলাম কি ইউনিট 4। তো তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলে। আমি প্রত্যেকের কমেন্ট বক্স চেক করেই কিন্তু বলছি, তোমরা বলছিলে বারবার করে স্যার নতুন ইউনিটের ক্লাস কবে আসবে। কারণ পুরনো যে ইউনিটগুলো হয়েছে সেটা আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি। আমরা এর আগে দুটো ইউনিটের মক টেস্ট দিয়েছি, ভালো মার্কস পেয়েছি। এইবার আমাদের নতুন ইউনিট, নতুন ক্লাস কবে আসবে, কি তাই তো? তো আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমাদের নতুন ইউনিট, প্রাকৃতিক ভূগোলেরই ইউনিট 4 বাড়িমণ্ডল। কি মনে পড়ছে তো? আমি তোমাদেরকে এর আগের ক্লাসেই বলেছিলাম, আগের ভিডিওতেই আমরা বাড়িমণ্ডল নিয়ে আলোচনা করব। তো বাড়িমণ্ডলের আজকে একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্লাস হবে, এবং এর আগের ক্লাসগুলোর থেকে আজকের ক্লাসের একটা ডিফারেন্স কি পাবে বলো তো তোমরা? আজকের ক্লাসটা কিন্তু অনেকটা লেন্দি হবে, মানে অনেকটা বড় হবে। এর আগের ক্লাসগুলো তোমাদের মোটামুটি ভাবে 20 মিনিট 25 মিনিট এরকম ডিউরেশনেরই হয়ে থাকে, কিন্তু আজকে তার থেকে একটু বড় ক্লাস হবে, কারণ অনেকগুলো বিষয় বলার রয়েছে, অনেক কটা টপিক নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করার রয়েছে। তো দেখো এখানে টপিক দেখেই বুঝতে পারছো আমি অনেক কিছু কিন্তু অনেকটা মানে জায়গা জুড়ে বোর্ডে লিখে রেখেছি, যাতে তোমরা ভালো করে বিষয়টা আজকে বুঝতে পারো। কারণ নতুন ইউনিট, পুরো কনসেপ্টটা যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায়, কি কি আছে এই ইউনিটে, কি কি পড়তে হবে সেই সম্পর্কে বিষয়গুলো বলবো। আজকে কিন্তু ডে 1, তার মানে ডে 1 দেখে তোমরা কিন্তু অনেকটাই খুশি হয়ে যাচ্ছ যে নিশ্চয় ডে 2 এরও আরেকটা ক্লাস আসবে, কি তাই তো? হ্যাঁ, এই যে চ্যাপ্টারটা বা ইউনিটটা রয়েছে বাড়িমণ্ডল, এটাকে কিন্তু আমি দুটো পার্টে ভাগ করে করাবো। তার মধ্যে ডে 1 এর ক্লাসটা একটু বড় হবে, ডে 2টা একটু ছোট হবে, কারণ সেখানে মাত্র একটা টপিকই বোঝাবো। আজকে ডে 1 এর ক্লাসে আমি মোটামুটি ভাবে এই বাড়িমণ্ডল চ্যাপ্টারের বলতে পারো আমি 80%ই বুঝিয়ে দেবো। 80% এই একটা মাত্র ভিডিওতে আমি বুঝিয়ে দেবো, যেখানে সমুদ্র তলদেশের শ্রেণীবিভাগ বোঝাবো, সমুদ্র জলের উষ্ণতা, সমুদ্র জলের লবণতা এবং সমুদ্র জলের ঘনত্ব। তাহলে এই চারটে টপিক কিন্তু একটা সিঙ্গেল ভিডিওতে কভার করব, সেই কারণে ভিডিওটা অনেকটা বড় হবে। তো তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখবে, নাহলে কিন্তু টপিকগুলো বুঝতে পারবে না, বা কি ধরনের প্রশ্ন আসবে এখান থেকে সেগুলোও কিন্তু আমি কিছুটা এখানেও আলোচনা করে দেবো। মানে ডাউট ক্লিয়ারিং ক্লাসে তো বলবোই, বোঝাবোই, তার আগে এই ভিডিওতে কিন্তু ভালো করে কোন জায়গা থেকে কি কি টাইপের প্রশ্ন আসতে পারে সেগুলো কিছুটা আলোচনা করে দেবো। তো তোমরা এখনো যারা মনে করছো আমাদের সাথে থার্ড সেমিস্টারে যুক্ত হবে, তারা ভিডিওর স্ক্রিনে দেখো যে নাম্বারটি দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও। তাহলে সপ্তাহে তোমরা 2 দিন করে ভিডিও ক্লাস, ডাউট ক্লিয়ারিং ক্লাস যেটা গুগল মিটের মাধ্যমে হবে, তার সাথে সাথে প্রত্যেকটা ইউনিট ওয়াইজ বা টপিক ওয়াইজ তোমরা মক টেস্ট পেয়ে যাবে। ইতিমধ্যেই কিন্তু ভূগোল বিষয়ের দুটো মক টেস্ট হয়ে গেছে। হ্যাঁ, দুটো মক টেস্ট, ইউনিট 1 ইউনিট 2 মক টেস্ট অলরেডি হয়ে গেছে। ইউনিট 4 কমপ্লিট হলে আবার ইউনিট 4 এরও মক টেস্ট নেওয়া হবে। এইভাবে প্রত্যেকটা ইউনিট ওয়াইজ মক টেস্ট কিন্তু নেওয়া হচ্ছে, মক টেস্টগুলোও চলছে। তো যারা মনে করছো যুক্ত হবে আমাদের ভূগোলের সাথে সাথে আমাদের যে অন্যান্য বিষয়গুলো রয়েছে এডুকেশন সেন্টারের স্যার এবং ম্যাডামরা পড়াচ্ছেন, সেগুলো হলো কি প্রত্যেকেই জানো, তাও আরেকবার রিপিট করে দিচ্ছি। এডুকেশন সোশিওলজি রয়েছে, ইতিহাস রয়েছে, পল সায়েন্স রয়েছে, বাংলা, ইংরেজি, সংস্কৃত, এতগুলো বিষয় রয়েছে। আর ভূগোল তো আমি পড়াচ্ছি, ভূগোল ক্লাস তো তোমাদের হচ্ছেই। তো চলো আর দেরি করব না, শুরু করব। প্রথম যে আজকে পার্ট রয়েছে সমুদ্র তলদেশের শ্রেণীবিভাগ। দেখেই বুঝতে পারছো যে শ্রেণীবিভাগে মোট 5টা আমাদের ক্যাটাগরি রয়েছে, যেই 5টা ভাগে আমরা সমুদ্র তলদেশ, মানে যেটাকে আমরা ওশিয়ান ফ্লোর বলে থাকি। ঠিক আছে, কি বললাম? ওশিয়ান ফ্লোর। তাহলে সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি ঠিক কি রকম, আমরা তো ভূপ্রকৃতি বলতে তো এর আগে অনেক কিছুই অনেক রকম ভাবে পড়েছি। আজকে আমরা কি জানবো? সমুদ্র তলদেশের ভূপ্রকৃতিটা ঠিক কি রকম, বা কোন অংশে আমরা কি ধরনের ভূমিরূপ দেখতে পাই সমুদ্রের তলদেশে, সেই বিষয়গুলো জানবো। তাহলে ভূমিরূপের মধ্যে প্রথম হচ্ছে আমাদের মহীসোপান, সেকেন্ড মহীঢাল, তারপরে মহীজাগান, তারপরে রয়েছে গভীর সমুদ্রের সমভূমি, এবং সব শেষে রয়েছে কি, সব শেষে আছে আমাদের সমুদ্র খাত। তাহলে প্রত্যেকটা জিনিস আমি শর্ট করে আলোচনা করে দেব, যে এই আমাদের মহীসোপান রয়েছে, এটা কতটা অংশ,
মহিজাগান কতটা অংশ, মহিঢাল কতটা অংশ জুড়ে রয়েছে, সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওতে প্রথম এই পার্টটা আলোচনা করব, তারপরে উষ্ণতা, লবণতা, ঘনত্ব নিয়ে পরে আলোচনা করছি। ঠিক আছে, তো চলো প্রথমেই আমরা আলোচনা করব মহীসোপান। তাহলে মহীসোপানের এই কথাটা আসলেই দুটো জিনিস মাথায় রাখবে আগে, একটা হচ্ছে সমুদ্র, একটা স্থলভাগ। কি বললাম? একটা সমুদ্র, একটা স্থলভাগ। তাহলে মহীসোপানের সাথে কোন দুটো জিনিসের সম্পর্ক রয়েছে? সমুদ্র এবং স্থলভাগ। এই যে দুটো পার্ট রয়েছে, এই দুটোর যে সংযোগ স্থল, সেই সংযোগ স্থলটাকেই আমরা বলতে পারি মহীসোপান। মানে শর্টে বললাম বিষয়টা, আমরা কি বলতে পারি? এই যে সমুদ্র এবং স্থলভাগের সংযোগ স্থলে মহাদেশগুলির যে প্রসারিত অংশ, সেই প্রসারিত অংশকে আমরা কি বলছি? মহীসোপান বলছি। তাহলে কোন দুটো জিনিসের? একটা হচ্ছে সমুদ্র, একটা স্থলভাগের সাথে যে যুক্ত থাকছে বা প্রসারিত যে মহাদেশের অংশ, সেই অংশকে আমরা বলছি মহীসোপান। তাহলে সমুদ্র থেকে সাধারণত বলা হয় 200 মিটার গভীরতা যুক্ত, কত বললাম? সমুদ্র থেকে সাধারণত 200 মিটার গভীরতা যুক্ত যে স্থান, সেই স্থানকে আমরা বলছি কি? মহীসোপান। এবং এটা কি? এটা মৃদু ঢাল যুক্ত। তাহলে এগুলো কিন্তু এক একটা বৈশিষ্ট্য। কেমন? মৃদু ঢাল যুক্ত। তাহলে মৃদু ঢাল যুক্ত 200 মিটার গভীরতা এই যে অংশ, সেটাকে আমরা কি বলছি? মহীসোপান বলছি। তাহলে সমুদ্র এবং স্থলভাগের যে একত্রে যে অংশটা বা দুটোর যে মেলবন্ধন ঘটাচ্ছে, সেই অংশটাই হচ্ছে আমাদের মহীসোপান। এটা একটা বিস্তৃত অংশ হিসাবে পরিচিত। এবং মহীসোপানগুলোর ক্ষেত্রে মনে রাখবে, যত রকম জৈব এবং অজৈব পদার্থ আছে, মানে স্থলভাগের জৈব অজৈব পদার্থ বা সমুদ্রের জৈব অজৈব পদার্থ, সমস্ত জৈব এবং অজৈব পদার্থের সঞ্চয় ঘটে আমাদের যে অংশে, সেটাই হচ্ছে মহীসোপান। সেই জন্য মহীসোপানকে আমরা কি বলি? সমুদ্র সম্পদের ভান্ডার। এই শব্দটা মাথায় রাখো, সমুদ্র সম্পদের ভান্ডার। তাহলে পরীক্ষায় এই প্রশ্নটাই আসে, সমুদ্র সম্পদের ভান্ডার নামে পরিচিত, নিয়ে তোমাকে অপশন দিয়ে দেবে মহীসোপান, মহীঢাল, মহীজাগান, গভীর সমুদ্রের সমভূমি। তাহলে কি হবে? জৈব এবং অজৈব দুটোই থাকছে বলে একে আমরা বলছি কি? একে আমরা বলছি সামুদ্রিক বা সমুদ্র সম্পদের ভান্ডার বলা হচ্ছে। কাকে? এই মহীসোপানকে বলা হচ্ছে। তাহলে মহীসোপান সম্পর্কে আমরা জানলাম, কিছু বৈশিষ্ট্যও জানলাম, যেখানে জৈব পদার্থ অজৈব পদার্থের মিশ্রণ থাকে, এবং একে আমরা কি বলছি? সমুদ্র সম্পদের ভান্ডার বলছি। এবার ঠিক পরের অংশটা, এই যে মহীঢাল, এটা শুরু হচ্ছে কিন্তু মহীসোপান থেকে। পরের অংশটা শুরু হচ্ছে, মহীঢাল শুরু হচ্ছে ঠিক মহীসোপান থেকে। তাহলে মহীসোপানের যে শেষ অংশ, সেখান থেকে ঠিক এইরকম খাড়া ঢাল, মৃদু নয় কিন্তু, মৃদুটা হচ্ছে মহীসোপান, আর মহীঢালটা কিরকম হবে? ঢাল বলছে, তাহলে এই ঢালটা হবে কিরকম? এটা হবে খাড়া ঢাল, যেটা গভীর সমুদ্রের সমভূমি পর্যন্ত বিস্তৃত অংশ, সেই অংশটাকে আমরা কি বলছি? আমরা মহীঢাল বলছি। এবং এটা সমুদ্রতলের 8.5% জুড়ে অবস্থিত। এটা কিন্তু প্রশ্ন আসে যে মহীসোপান এবং মহীঢাল এগুলো কতটা অংশ জুড়ে আমাদের রয়েছে। ঠিক আছে, যেমন এটা সমুদ্রের 7.6% অংশ জুড়ে অবস্থিত। তাহলে প্রত্যেকটা পার্সেন্টেজ মনে রাখতে হবে। তাহলে মহীসোপান বললাম কত? 7.6% অংশ জুড়ে আমাদের মহীসোপান অবস্থিত, এবং মহীঢাল অবস্থিত হচ্ছে 8.5%। তাহলে কারটা বেশি? মহীসোপানের থেকে কিন্তু মহীঢালের অংশটা অনেকটা বেশি। ঠিক আছে, তাহলে মনে রাখবে কি বললাম? মহীসোপানের যে শেষ অংশ, সেখান থেকে খাড়া ঢাল বিশিষ্ট যে অংশ বা সীমানা, যেটা আমাদের গভীর সমুদ্রের সমভূমি পর্যন্ত বিস্তৃত, সেটাকে আমরা বলছি কি? মহীঢাল। তাহলে মহীঢাল হচ্ছে খাড়া ঢাল, আর মহীসোপান কি? মৃদু ঢাল যুক্ত। তাহলে ডিফারেন্স গুলো কিন্তু বুঝতে হবে যে কোনটার ক্ষেত্রে আমি কি বললাম। এইবার পরেরটা আছে আমাদের মহীজাগান। তাহলে এটা কোথা থেকে শুরু হবে? আবার মহীঢালের শেষ থেকেই শুরু হবে, কারণ পরপর অংশ তো, গভীরতা মানে গভীরের দিকে আমরা আস্তে আস্তে যাচ্ছি তো। তাহলে মহীঢালের পরে আসবে আমাদের মহীজাগান, যেটা আমরা বলতে পারি মহীঢালের পর থেকে গভীর সমুদ্রের সমভূমি পর্যন্ত অল্প ঢালযুক্ত যে পলি সঞ্চিত অংশ কি থাকে এখানে? পলি সঞ্চিত, পলির সঞ্চয় থাকে কোথায়? মহীজাগানে আমাদের থাকছে পলি সঞ্চিত হয়ে। ঠিক আছে, তাহলে এর ঢাল কিন্তু খুব একটা বেশি হয় না, মাথায় রাখবে এটা মৃদু। মহীসোপান হচ্ছে মৃদু ঢাল, মহীঢাল হচ্ছে খাড়া ঢাল, আর মহীজাগান কিন্তু খুব একটা বেশি ঢাল হয় না। ওই মোটামুটি ভাবে আমরা বলতে পারি যে 5 থেকে 6 ডিগ্রি মতো ঢাল আমরা দেখতে পাই এই
মহীজাগানে। ঠিক আছে, তাহলে মহীঢালের যে সমস্ত ক্ষয়জাত পদার্থ, এই যে আমি বললাম পলি সঞ্চিত হচ্ছে, তাহলে এই পলি কোথা থেকে আসছে? মহীঢালে যত রকম ক্ষয়জাত পদার্থ সঞ্চয় হচ্ছে, সেই যে সঞ্চয়জাত পদার্থগুলো সেগুলো পলি হিসাবে সঞ্চিত হচ্ছে পার্মানেন্টলি কোথায়? এই মহীজাগান নামক অংশে। তাহলে মহীঢালে যত রকম আমাদের পদার্থগুলো রয়েছে তার সঞ্চয়, বিশেষ করে পলির সঞ্চয়, মানে বেশিরভাগ অংশটা আমাদের পলি থাকে, তাহলে পলির সঞ্চয় আমরা দেখতে পাচ্ছি কোন পার্টে? আমরা মহীজাগানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এর দৈর্ঘ্য মোটামুটি ভাবে ওই 300 থেকে প্রায় 400 মিটার হয়। এটা কিন্তু দৈর্ঘ্য বললাম, দৈর্ঘ্য কতটা হয়? দৈর্ঘ্য হচ্ছে 300 থেকে 400 মিটার পর্যন্ত। তাহলে ঠিক দেখো পরপর আসছে মহীসোপানের পর মহীঢাল, তারপরে মহীজাগান। এবার মহীজাগান থেকেই শুরু হয়ে যাচ্ছে আমাদের গভীর সমুদ্রের সমভূমি। তাহলে মহীঢালের শেষ, বা আমরা বলতে পারি মহীজাগানের যে শেষ অংশ, সেটা গভীর সমুদ্র পর্যন্ত যখন বিস্তৃত হচ্ছে, এবং এটা সমভূমি, এটা কিন্তু সমভূমি বোঝাচ্ছে, মানে ভূত্বককে গভীর সমুদ্রের সমভূমি বলে। মানে আমরা ভূত্বক পড়েছি তো, ভূত্বক যেটাকে শিলামণ্ডল আমরা বলছিলাম, সেটাকে দুটো ভাগে ভাগ করছিলাম, শিয়াল এবং সীমা। তোমরা এর আগেই পড়েছো, ফার্স্ট সেমে পড়েছো। তাহলে গভীর সমুদ্রের সমভূমি হচ্ছে মহীঢালের শেষ ভাগ থেকে গভীর সমুদ্র পর্যন্ত বিস্তৃত যে অংশ, সেই গভীর সমুদ্র পর্যন্ত বিস্তৃত অংশকে আমরা বলছি গভীর সমুদ্রের সমভূমি। এবং এটা পার্সেন্টেজ সব থেকে বেশি, সেটা হচ্ছে 76%। তাহলে কি মহীসোপানের অংশ হচ্ছে 7.6, মহীঢাল হচ্ছে 8.5, এবং গভীর সমুদ্রের সমভূমির যে পার্সেন্টেজ সেটা সব থেকে বেশি, সেটা হচ্ছে কত? 76% অংশ, এবং ব্যাসল্ট লাভা দ্বারা গঠিত। কি দ্বারা? মনে রাখবে, ব্যাসল্ট লাভা দ্বারা গঠিত। তাহলে দেখো আমি কিন্তু প্রত্যেকটারই কিছু কিছু কি বলে দিচ্ছি, বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স গুলো বলে দিচ্ছি, যেগুলো প্রত্যেকটাই কিন্তু নোটসের মধ্যে লেখা থাকবে, এমন নয় যে লেখা থাকবে না, তাও আমি তোমাদের বলে দিচ্ছি যে প্রত্যেকটা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে কি দেখলাম? মহীসোপান থেকে মহীঢাল আসলো, মহীঢাল থেকেই শুরু হলো কি পলি সঞ্চিত যে অংশ মহীজাগান, এবং মহীঢাল বা মহীজাগানের একদম যে নিচ পর্যন্ত যেটা সমভূমি অংশ, যেটা ব্যাসল্ট লাভা দ্বারা গঠিত, সেই অংশটাকে আমরা বলছি কি গভীর সমুদ্রের সমভূমি। এবং সবার শেষে রয়েছে কি সমুদ্র খাত। তাহলে খাত মানে কি হবে? এর গভীরতা আরো বেশি হবে। কোথা থেকে তাহলে শুরু হলো? এই 4 নাম্বারটা থেকে শুরু হলো 5 নাম্বারটা, মানে গভীর সমুদ্রের সমভূমি থেকে আরো যদি আমরা গভীরে যাই, আরো যদি ডিপে যাই, তাহলে আমরা দেখতে পাবো কিছু খাত রয়েছে যেগুলো অল্প বিস্তৃত, এরকম পরিখার মতো বিস্তৃত, এরকম কিছু খাত রয়েছে যেগুলোকে আমরা বলছি নিচু অংশ বা গভীর সমুদ্র খাত। এবার সমুদ্র খাত মানে আমরা কিন্তু কয়েকটা মহাসাগরের খাত সম্পর্কে আমরা জানবো বা উদাহরণ হিসাবে জানবো। যেমন প্রশান্ত মহাসাগরের আমরা কি জানি? মারিয়ানা খাত রয়েছে, নাম শুনেছি তো। ভারত মহাসাগরের সুন্দা খাত রয়েছে। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু বেশ কিছু খাত রয়েছে, যেমন আটলান্টিক মহাসাগরের ক্ষেত্রে পুয়ের্তো রিকো খাত রয়েছে। এরকম বিভিন্ন মহাসাগরীয় খাতগুলো বা সমুদ্র খাতগুলো কিন্তু রয়েছে, যেগুলো পরিখার মতো একটা আবরণ সৃষ্টি করেছে বা নিচু অংশ রয়েছে, সেগুলোকে আমরা বলছি কি সমুদ্র খাত। তাহলে সমুদ্র খাতের কিছু উদাহরণও বলে দিলাম। তাহলে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত আমরা পড়েছি তো, এর আগে আমরা নিচু ক্লাসে পড়েছি যে প্রশান্ত মহাসাগরের তলদেশে যে মারিয়ানা খাত রয়েছে, সেটা কিন্তু পৃথিবীর সব থেকে গভীরতম স্থান বা গভীরতম খাত, এটা কিন্তু প্রশ্ন আসে। এবং শুধু তাই নয়, প্রশান্ত মহাসাগরের দীর্ঘতম বা প্রশান্ত মহাসাগরের যে গভীরতম খাত, সেটাই কিন্তু প্রশ্ন এটা যে আসে তা নয়, তার সাথে সাথে কি আটলান্টিকটাও মনে রাখতে হবে, ভারত মহাসাগরেরটাও মনে রাখতে হবে। এইভাবে 3টে মহাসাগরের যে সমুদ্র খাত রয়েছে সব কটাই কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে। তাহলে কি বোঝা গেল? সমুদ্র খাত হচ্ছে সমুদ্রের সব থেকে গভীরতম অংশ বা নিম্নের অংশ, এবং সব থেকে উপরে রয়েছে মহীসোপান। তাহলে মহীসোপান থেকে শুরু হচ্ছে, সমুদ্র খাতে গিয়ে একদম শেষ হচ্ছে। তাহলে এই কটাই হচ্ছে আমাদের কি সমুদ্র তলদেশের শ্রেণীবিভাগ বা সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি। প্রত্যেকে এতটুকু বুঝতে পারলে কিনা অবশ্যই একটু জানিও আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে, কারণ এই পার্ট থেকে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন আসে। তার মধ্যে আমি কয়েকটা অলরেডি বলেই দিয়েছি, যেমন পার্সেন্টেজ গুলো থেকে প্রশ্ন আসবে, মহীসোপানের কতটা অংশ, মানে টোটাল যে ভূপ্রকৃতি বা সমুদ্রের তলদেশ
সেই তলদেশের মধ্যে মহীসোপানের পার্সেন্টেজ কত, মহীঢালের পার্সেন্টেজ কত, গভীর সমুদ্রের পার্সেন্টেজ কত, এইভাবে কিন্তু প্রশ্নগুলো আমাদের আসে। ঠিক আছে, তাহলে আরেকটা আসে অনেক সময়, এই সমুদ্র খাত দেখতে কি আকৃতির হয়? মনে রাখবে ইংরেজি আই বা ইংরেজির ভি আকৃতির হয়। কোন দুটো? একটা হচ্ছে ইংরেজির আই লেটার, আর একটা হচ্ছে ইংরেজির ভি লেটার। এই দুটোর মতো দেখতে হয় কি এই সমুদ্র খাতগুলো। ক্লিয়ার হয়েছে? তাহলে এই হচ্ছে সমুদ্র তলদেশের শ্রেণীবিভাগ বা ভূপ্রকৃতি হয়েছে। এইবার চলে আসবো মেন আরো 3টে পার্ট রয়েছে এই চ্যাপ্টারে, যেখান থেকে বিভিন্ন রকম শর্ট কোশ্চেন আসে, খুব সহজ পার্ট, প্রচুর রকম ইনফরমেশন কিন্তু তোমরা নোটসের মধ্যে পাবে, চিন্তার কিছু নেই। তার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন ভিডিওতে বলে দিচ্ছি। তাহলে প্রথমেই শুরু করব সমুদ্র জলের উষ্ণতা দিয়ে, তার মানে সমুদ্র জলের টেম্পারেচার, উষ্ণতা। আর উষ্ণতার কথা মাথায় আসলে এই উষ্ণতার প্রধান উৎস কি হবে? প্রধান উৎসটা কি হবে? আমাদের উষ্ণতার বা তাপমাত্রার প্রধান উৎস কি? অবশ্যই হচ্ছে সূর্য, তাই না? তাহলে প্রধান উৎস সমুদ্র জলের উষ্ণতার প্রধান উৎস মানে আমরা ধরে নিব মানে কি, অবভিয়াসলি এটা সূর্যই হবে। কারণ যে কোনো শক্তির সকল শক্তির উৎস কি? সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। তাহলে সমুদ্র জলের উষ্ণতার উৎস কি হবে? প্রধান উৎস অবশ্যই সূর্যই হবে। এবার আছে গড় উষ্ণতা। গড় উষ্ণতা, সমুদ্র জলের গড় উষ্ণতা কত? এটা একটা প্রশ্ন আছে, মনে রাখবে 17.2 ডিগ্রি সেন্টিগ্রেড। 17.2 ডিগ্রি সেন্টিগ্রেড, 17.2 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে সমুদ্র জলের গড় উষ্ণতা। এইবার এই গড়, এটা কিন্তু গড় উষ্ণতা বলা হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে, এটা গড় উষ্ণতা বলা হয়েছে, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উষ্ণতা হতে পারে। এটা আমি গড়টা বললাম কারণ উষ্ণতার তারতম্যের কিছু আবার কারণ রয়েছে, ভালো করে বুঝবে। উষ্ণতার তারতম্যের কিছু কারণ রয়েছে, পরেরটাতেই বোঝাবো। কারণ সব জায়গায় তো একই রকম উষ্ণতা হবে না, কোথাও কম হবে, কোথাও বেশি হবে, এটাই স্বাভাবিক। তাহলে উষ্ণতার তারতম্যের কি কি কারণ রয়েছে সেটা আমরা জানবো। আগেরটা বললাম শুধুমাত্র গড় উষ্ণতা। আবার এটাও পার্থক্য রয়েছে, বিভিন্ন মহাসাগরে জলের উষ্ণতা বিভিন্ন রকম, মানে প্রশান্ত মহাসাগরে একরকম জলের উষ্ণতা বা টেম্পারেচার, ভারত মহাসাগরে একরকম, বা আটলান্টিকে একরকম হচ্ছে। সেগুলো প্রত্যেকটাই কোন মহাসাগরে গড় উষ্ণতা কতটা সেটা নোটসের মধ্যে আছে, সেটা আর বলছি না, কারণ এগুলো একদম নর্মাল শর্ট কোশ্চেন, জাস্ট একবার করে দেখবে আর মুখস্থ রাখতে হবে। এগুলো বোঝানোর মতো কিছুই নেই, শুধু বিষয়গুলো আমি ধরিয়ে দিচ্ছি কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে প্রশ্ন আসতে পারে গড় উষ্ণতা কত, এটা একটা। সেকেন্ড আসতে পারে এই যে 3টে মহাসাগরের কথা বললাম, প্রশান্ত, আটলান্টিক এবং ভারত মহাসাগর, 3টে মহাসাগরের কোথায় কতটা উষ্ণতা, মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা রয়েছে, সেগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে উষ্ণতা তারতম্যের কারণ আমরা যদি বলি, তাহলে অনেক রকম কারণ রয়েছে। তাহলে যে কোনো জায়গারই আমাদের উষ্ণতা তারতম্যের একটা কারণ হিসাবে কিন্তু আমরা অক্ষাংশের কথা বলি, সবসময় বলি তো অক্ষাংশের কথা। অক্ষাংশগত পার্থক্যের জন্য কি হয়? অক্ষাংশগত পার্থক্যের জন্য কিন্তু আমরা মানে এর আগে বহুবার পড়েছি, টেম্পারেচারের হ্রাস এবং বৃদ্ধি হয়। আমরা তো উষ্ণতা নিয়ে পড়ছি টেম্পারেচার, তাহলে মনে রাখবে 1 ডিগ্রি অক্ষাংশ যদি বাড়ে তাহলে টেম্পারেচার, এখানে বিশেষ করে সমুদ্র জলের উষ্ণতা কমে যাচ্ছে 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড। কি বললাম? প্রতি 1 ডিগ্রি অক্ষাংশ বৃদ্ধিতে, এটাও কিন্তু একটা প্রশ্ন, প্রতি 1 ডিগ্রি অক্ষাংশ বৃদ্ধিতে সমুদ্র জলের উষ্ণতা কতটা হ্রাস পাচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে? তাহলে আমাদের এখানে কমে যাচ্ছে, মানে হ্রাস পাচ্ছে 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে আমরা এটাই বলতে পারি, আমরা নিরক্ষীয় অঞ্চল থেকে আস্তে আস্তে যত মেরুর দিকে যাব তত কি হবে? উষ্ণতা কমবে। তাহলে কতটা হারে কমবে? 1 ডিগ্রি অক্ষাংশ বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস হবে 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে আস্তে আস্তে যত মেরুর দিকে যাব উষ্ণতা তত আমাদের কমতে থাকবে। তাহলে এই হচ্ছে একটা মেন কারণ। তাহলে জলের গভীরতা বৃদ্ধির সাথে সাথে আমরা আবার দেখতে পাই উষ্ণতা কি হয়? উষ্ণতা কিন্তু কমতে থাকে, মানে জলের যে গভীরতা সেটা আস্তে আস্তে যত বৃদ্ধি পাচ্ছে, মানে উপরের দিকে যে জলটা আছে, ভালো করে বুঝবে, উপরের অংশ, সমুদ্র জলের উপরের অংশ, সেই জায়গাটা কি বেশি তাপ পাচ্ছে, টেম্পারেচার, মানে সূর্যের আলো ডাইরেক্ট একদম ভালো করে পড়ছে, তাহলে সেই জায়গার উষ্ণতা কি হবে? অবভিয়াসলি বেশি হবে। আর যত আমরা এই উপরের অংশ থেকে নিচের দিকে যেতে থাকবো তত কি হবে? সূর্যের আলো ভালো করে পৌঁছাতে পারবে না, তার মানে উষ্ণতা কমতে থাকবে। তাহলে একদম সমুদ্র জলের যে উষ্ণতা, মানে উপরের অংশের উষ্ণতা, সেটা ন্যাচারালি বেশি হবে, কারণ সূর্যের আলো সেখানে ভালোভাবে পড়ছে। আর একদম যত আস্তে আস্তে নিচের দিকে যাবো উষ্ণতা তত ধীরে ধীরে
কমতে থাকবে। এই হচ্ছে বিষয়। তাহলে অক্ষাংশগত বৃদ্ধিতেও আমরা দেখতে পেলাম কি হলো, অক্ষাংশগত বৃদ্ধিতেই আমরা দেখলাম টেম্পারেচার কমলো কত করে, 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে। আর সমুদ্র জলের গভীরতার ভিত্তিতে আমরা দেখছি টেম্পারেচার কি হচ্ছে, আমাদের কমছে। বোঝা গেল? এবার দুটো অঞ্চলের কথা বলবো, যেই অঞ্চল নিয়ে আমাদের প্রশ্ন আসে সমুদ্র জলের উষ্ণতা সম্পর্কিত। একটাকে বলছি আমরা ফটিক অঞ্চল, একটাকে অফটিক অঞ্চল। তাহলে কোনটা ফটিক অঞ্চল আর কোনটা অফটিক অঞ্চল আমরা একটু জানবো। ফটিক অঞ্চল মানে সমুদ্রপৃষ্ঠ থেকে 100 থেকে 200 মিটার, মনে রাখবে সমুদ্রপৃষ্ঠ থেকে 100 থেকে 200 মিটার এই যে অংশ, এই অংশে কি হয়, সূর্যের আলো খুব ভালোভাবে প্রবেশ করতে পারে। কি বললাম, সমুদ্রের যে জল সেক্ষেত্রে 100 থেকে 200 মিটার গভীরতার মধ্যে সূর্যের আলো ভালো করে প্রবেশ করতে পারছে, সেই জন্য সেই অঞ্চলকে আমরা বলছি কি ফটিক অঞ্চল। ফটিক অঞ্চল মানে যে অংশে ভালো উষ্ণতা লাভ হয়, কার দ্বারা, সূর্যের আলো দ্বারা, মানে সূর্যের আলো ভালো করে প্রবেশ করতে পারে বলে 100 থেকে 200 মিটার গভীরতার মধ্যে টেম্পারেচারটাও আমাদের বেশি থাকে, সেই জন্য এই অঞ্চলটাকে বলছি আমরা ফটিক অঞ্চল। আর এই যে 200 মিটারের নিচে, 200 মিটারের নিচের অংশ, 200 মিটারের নিচের অংশে কি হচ্ছে, সূর্যের আলো খুব একটা ভালোভাবে পৌঁছাতে পারে না বা প্রবেশ করতে পারে না, সেই জন্য তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে। আর এই অঞ্চলটাকে আমরা কি বলছি, অফটিক অঞ্চল। তাহলে অফটিক অঞ্চল ঠিক কতটার নিচে শুরু হচ্ছে, কত মিটারের, 200 মিটার নিচের অংশ হচ্ছে অফটিক অঞ্চল। আর 100 থেকে 200 মিটার পর্যন্ত অংশ যেখানে সূর্যের আলো ভালো করে প্রবেশ করতে পারছে সেটাকে আমরা বলছি কি ফটিক অঞ্চল। ক্লিয়ার হলো? তাহলে ফটিক অঞ্চল অফটিক অঞ্চল সম্পর্কে বলে দিলাম। এই এতটুকু বিষয় মনে রাখবে সমুদ্র জলের উষ্ণতা সম্পর্কে। আর সমুদ্র জলের যে মানে অনুভূমিক বন্টন রয়েছে বা উল্লম্ব বন্টন রয়েছে, অনুভূমিকটা তো আমি কিছুটা বলেই দিলাম, এগুলোর মাধ্যমেই বলে দিয়েছি। অক্ষাংশ বৃদ্ধিতে বা ফটিক বা অফটিক অঞ্চল হচ্ছে এটা আমাদের উল্লম্ব বন্টনের মধ্যে পড়ছে। তাহলে এই বিষয় ছাড়াও আরো সহজ সহজ শর্ট টাইপের কিছু প্রশ্ন যেগুলো নোটসের মধ্যে লেখা থাকবে, নিজেরা পড়লেই বুঝতে পারবে, আলাদা করে বলার ওগুলো কিছু দরকার পড়বে না। কারণ মেন কনসেপ্টটাই আমাদের কোথা থেকে আসলো, উষ্ণতার মেন কনসেপ্ট হচ্ছে যত গভীরতা বাড়বে তত কি হবে, উষ্ণতা কমবে। এটা স্বাভাবিক, কারণ উপরের দিকে টেম্পারেচার বেশি পাবে, উপরের দিক টেম্পারেচার বেশি পাওয়া মানে সেই অংশের উষ্ণতা বেশি হবে। আর যত গভীরে যাব আমরা সমুদ্রের নিচে বা তলদেশে, তত উষ্ণতা বা টেম্পারেচার আমাদের কমতে থাকবে। ক্লিয়ার হলো? এই গেল আমার টোটাল উষ্ণতা। এবার আসবো লবণতা সম্পর্কে। লবণতাতেও একদম সহজ সহজ কিছু বিষয় রয়েছে, যার মধ্যে প্রশ্ন আসবেই আসবে যে জায়গাটা থেকে, সেটা হচ্ছে প্রধান লবণ। আমরা সমুদ্রের লবণতা বলতে বা সমুদ্রে আমরা কোন লবণ পাই এবং লবণতার পরিমাণ ঠিক কতটা এবং লবণতার আঞ্চলিক বন্টন এটা প্রশান্ত আটলান্টিক ভারত মহাসাগরে কতটা করে রয়েছে, এই কটা পার্ট আমরা ভালো করে আজকে এই ভিডিওতে জানবো। এছাড়াও বাকি যেগুলো রয়েছে সেগুলো পরে ডাউট ক্লিয়ারিং ক্লাসে জানবো। আপাতত আমরা মেইন যে জায়গা থেকে প্রশ্নটা আসবে, কারণ এগুলো একদম প্রত্যেকটা ওয়ান লাইনার নোটসের মতো তোমাদের পিডিএফ এ দেওয়া থাকবে, একবার দেখলেই মুখস্থ হয়ে যাবে। কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বিষয়গুলো ধরিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। তাহলে প্রধান লবণ কি, সোডিয়াম ক্লোরাইড, আর কিছুই না, যেটা খাদ্য লবণ হিসাবে ব্যবহার হয় পরিশোধনের পর। তাহলে আমরা যে লবণ খাচ্ছি সেটা কি, সেটা কিন্তু সোডিয়াম ক্লোরাইডই, যার প্রধান উৎস কিন্তু এই সমুদ্র লবণটাই, এটা হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড, যেটা 77.8% মতো আমাদের থাকে। ঠিক আছে, 77.8% আমরা কোন লবণ পাই, সোডিয়াম ক্লোরাইড পাই। তাহলে সোডিয়াম ক্লোরাইড ছাড়াও কিন্তু আরো বেশ কিছু লবণ রয়েছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড রয়েছে, ম্যাগনেসিয়াম সালফেট রয়েছে, বিভিন্ন লবণ রয়েছে, কিন্তু তার মধ্যে সোডিয়াম ক্লোরাইডটাই হচ্ছে প্রধান লবণ হিসাবে পরিচিত। এবার আসছি আমি লবণতার যে পরিমাণ, এই লবণতার পরিমাণ দিয়ে কিন্তু প্রশ্ন আসে, লবণতার পরিমাণটা ঠিক কত। এই লবণতার পরিমাণ এটা প্রকাশ করা হয় সহস্রাংশ গ্রাম নামক একক দিয়ে। কি বললাম, লবণতার পরিমাণটা লবণতার পরিমাণ আমাদের দেখানো হচ্ছে কি একক দ্বারা, সহস্রাংশ গ্রাম দ্বারা আমাদের দেখানো হচ্ছে লবণতার পরিমাণ। এবং এই লবণতার পরিমাণ করার যে যন্ত্র, সেই যন্ত্রের নাম হচ্ছে হাইড্রোমিটার। এখানে আমি ছোট করে লিখে রাখছি, লবণতা পরিমাপ করার জন্য যে যন্ত্র তার নাম হচ্ছে হাইড্রোমিটার। এবং আরো নিখুঁতভাবে যদি লবণতা পরিমাপ করা যায় সেটা হচ্ছে স্যালিনোমিটার নামক একটা যন্ত্র রয়েছে। মানে হাইড্রোমিটার তো রয়েছে লবণতা পরিমাপের জন্য, আরেকটা কি রয়েছে,
স্যালিনোমিটার। এই স্যালিনোমিটার দিয়ে খুব নিখুঁতভাবে কি করা যায়, স্যালিনোমিটার দিয়ে খুব নিখুঁতভাবে লবণতার পরিমাণ কতটা। অ্যাকচুয়ালি আমরা যেটা খাদ্য লবণ পাচ্ছি সেটাই হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, মানে সমুদ্র থেকেই পাচ্ছি, এবং এই যে লবণতার পরিমাণ কতটা রয়েছে তার যে একক, সেই এককের নাম কি বললাম, সহস্রাংশ গ্রাম। আর লবণতা পরিমাণের যে যন্ত্র রয়েছে, একটা হচ্ছে হাইড্রোমিটার, আর একদম নিখুঁতভাবে ভালো করে লবণতার পরিমাণ কতটা সেটা মাপার জন্য বা পরিমাপের জন্য যে যন্ত্র ব্যবহার হয় তার নাম হচ্ছে স্যালিনোমিটার। এই স্যালিনোমিটারটাই কিন্তু প্রশ্ন বেশি আসে, ভালো করে কিন্তু নামটা মনে রাখবে। কি বললাম, স্যালিনোমিটার থেকে প্রশ্ন বেশি আসে, এই নামটা ভালো করে মনে রাখবে। এবার আঞ্চলিক বন্টন হিসাবে যদি আমরা দেখি, মানে অঞ্চল ভিত্তিক আমরা যদি দেখি, মানে প্রশান্ত, আটলান্টিক এবং ভারত মহাসাগরে লবণতার পরিমাণ কতটা করে রয়েছে, সেইটা থেকে কিন্তু প্রশ্ন আসে। একদম সহজ, শুধুমাত্র পার্সেন্টেজ গুলো আমাদের জানতে হবে যে কোন মহাসাগরে কতটা। তার মধ্যে প্রশান্ত মহাসাগরে আমরা দেখতে পাই 34%। মনে রাখবে, আমি পাশাপাশি লিখে দিচ্ছি, 34% আমরা দেখতে পাই লবণতা রয়েছে আমাদের প্রশান্ত মহাসাগরে। আর 35 পয়েন্ট প্রায় ওই 6-7 মতো রয়েছে আমাদের হচ্ছে আটলান্টিক মহাসাগরে। এবং ভারত মহাসাগরে এখানে সব থেকে বেশি রয়েছে, যেটা হচ্ছে মানে এগুলোর থেকে অ্যাকচুয়ালি আটলান্টিকে একটু বেশি, এখানে 36%। ঠিক আছে, এটাতেই বেশি হবে, 36% মতো রয়েছে। অনেক বইতে 35ই লেখা আছে। তো একটা কাজ করতে পারো তোমরা, 35টাই ফলো করো, 35টাই, কারণ এটা আটলান্টিক আর ভারতের মধ্যে একদম সামান্য ডিফারেন্স রয়েছে 0.67 এর, সেই জন্য আটলান্টিকে আমরা বলে থাকি লবণতার পরিমাণটা অনেকটা বেশি। অনেকটা মানে কি, ভারত মহাসাগরের থেকে সামান্য বেশি, আর প্রশান্তর থেকে একটু বেশি আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে প্রশান্ত মহাসাগরের লবণতার পরিমাণ হচ্ছে 34, আটলান্টিকে 35.67, আর ভারতে 35। তাহলে এই হচ্ছে লবণতার আঞ্চলিক বন্টন। আশা করি লবণতা সম্পর্কেও বুঝতে পারলে। লবণতা সম্পর্কে আরো বিশেষ কয়েকটা ইনফরমেশন যেগুলো নোটসের মধ্যে তোমরা পাবে, সেগুলো আমি ডাউট ক্লিয়ারিং ক্লাসে বলে দেবো। এগুলো একদম ছোট ছোট করে দেওয়া রয়েছে, যে কিরকম কন্ডিশন থাকলে লবণতার পরিমাণ বাড়বে বা কমবে, এই বিষয়গুলো কিন্তু সেখানে লেখা রয়েছে। তাহলে আমরা ভারতের ক্ষেত্রে কি জানি, এমনি নর্মালি আমরা ভারতের ক্ষেত্রে জানি যে বাষ্পীভবন, পরিচলন, বৃষ্টিপাত এগুলো বেশি হয়, তাই না? ভারতে বাষ্পীভবন, পরিচালন, বৃষ্টিপাত এগুলো বেশি হওয়ার জন্য কিন্তু লবণতার পরিমাণটা ঠিক 35% মতো গিয়ে দাঁড়িয়েছে। এবার আমাদের সবার শেষে চলে আসবে আমাদের এই যে জলের যেটা ঘনত্ব রয়েছে। শোনো, প্রত্যেককে একটা জিনিস ভালো করে বলে দিই, এই যে লবণতা রয়েছে, উষ্ণতা রয়েছে, ঘনত্ব রয়েছে, এইগুলোর মধ্যে কিন্তু সব থেকে বেশি প্রশ্ন আসে উষ্ণতা থেকে এবং লবণতা থেকে। এই যে লবণতার ক্ষেত্রে আমি আঞ্চলিক বন্টন যে তিনটেই বললাম, এই তিনটে মহাসাগরের ক্ষেত্রে বলেছিলাম, এছাড়াও কিন্তু কিছু হ্রদ রয়েছে, কিছু হ্রদ বা লেক রয়েছে, যেগুলোতে লবণতার পরিমাণ ঠিক কতটা সেগুলো কিন্তু জানতে হবে। ভালো করে কিন্তু বলে দিচ্ছি আরেকবার, যেগুলো আমাদের হ্রদ রয়েছে সেখানে লবণতার পরিমাণগুলো কিন্তু আমাদের জানতে হবে। এবং হ্রদের ক্ষেত্রে আমরা যেটা দেখব, লবণতার পরিমাণ কিন্তু একটু বাড়বে, একটু কিছু হলেও লবণতার পরিমাণগুলো এই মহাসাগরের তুলনায় একটু করে বাড়বে। মানে 36 থেকে 37, 38 এই টাইপের কিন্তু হ্রদগুলোতে লবণতা পরিমাণ আমরা দেখব। তাহলে এই গেল লবণতা। এইবার আসবো ঘনত্ব। ঘনত্বতে দেখো যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে গড় ঘনত্ব। যেরকম ভাবে আমরা সমুদ্র জলের গড় উষ্ণতা জেনেছিলাম, আমরা গড় ঘনত্ব কত সেটা জানবো, পরিমাপক একক জানবো, পরিমাপক যন্ত্র জানবো। তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু আমরা জেনেছিলাম, আমরা সহস্রাংশ গ্রাম দিয়ে কি করছিলাম, লবণতা পরিমাপ করছিলাম। একই রকম ভাবে পরিমাপক একক আমরা ঘনত্বের ক্ষেত্রে জানবো। যন্ত্র কি দেখছিলাম লবণতার ক্ষেত্রে, কি ছিল, স্যালিনোমিটার বা হাইড্রোমিটার ছিল। এখানেও আমরা জানবো ঘনত্ব কি দিয়ে পরিমাপ করছি। এবং সমুদ্র জলের ঘনত্বের উল্লম্ব বন্টনটাও জানবো। উল্লম্ব বন্টনটাকে আমরা তিনটে পার্টে ভাগ করি, একটা সমুদ্র জলের উপরের স্তর, একটা সমুদ্র জলের মধ্যের স্তর বা মধ্য স্তর, এবং একটা সর্বনিম্ন স্তর যেটা সমুদ্র জলের রয়েছে। এই তিনটে অংশে তাহলে ঘনত্ব কি হবে, হ্রাস পাবে বা বৃদ্ধি পাবে। যেরকম আমরা এখানে দেখেছিলাম যে ফটিক আর অফটিক অঞ্চল, উল্লম্ব বন্টনের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যত নিচের দিকে যাব তত
এই উষ্ণতার পরিমাণ কমতে থাকবে। একই রকম ভাবে ঘনত্বের ক্ষেত্রে আমরা কি কি দেখব, উপরের স্তরে ঘনত্ব কিরকম, মধ্য স্তরে কেমন এবং সর্বনিম্ন স্তরে ঘনত্ব কেমন, এই কটা জিনিস আমরা ঘনত্ব থেকে জানবো। তাহলে বলে দিলাম ঘনত্ব থেকে কি কি জানবো। তাহলে একদম চট করে আমরা দেখে নেব। এই যে প্রথমেই আমাদের গড় ঘনত্ব রয়েছে, গড় ঘনত্ব থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। তাহলে 1.0677 হচ্ছে আমাদের কি গড় ঘনত্ব, এবং এর এককটা হচ্ছে কত, এর এককটা হচ্ছে গ্রাম পার ঘন সেন্টিমিটার। মনে রাখবে এই 1.0677 গ্রাম পার ঘন সেমি। এটা হচ্ছে কার ঘনত্ব, সমুদ্র জলের গড় ঘনত্ব। দেখো এটা কিন্তু গড় ঘনত্ব বলেছি, এটাও কিন্তু গড়েই বলেছি, মানে স্থান বিশেষে চেঞ্জ হতে পারে ঘনত্বের পরিমাণ, কোথাও কম কোথাও বেশি হতেই পারে। যেমন উপরের স্তরে একরকম হবে, মধ্য স্তরে একরকম হবে, নিম্ন স্তরে একরকম হবে। তাহলে গড় ঘনত্ব হচ্ছে 1.0677 গ্রাম পার ঘন সেন্টিমিটার। এবার আমরা এককে চলে আসবো এবং পরিমাপক যন্ত্রে চলে আসবো। একক হিসাবে আমরা দেখব কি, একক হচ্ছে গ্রাম পার ঘন সেমি। এটা তো বলেই দেওয়া হলো, তার মানে এটাই একক হচ্ছে, এটাই গ্রাম পার ঘন সেমি। এটা দিয়ে আমরা কি করছিলাম, আমরা সমুদ্র জলের ঘনত্ব এই একক দ্বারাই আমরা পরিমাপ করছিলাম। এবং হাইড্রোমিটার আমরা যেটা লবণতা পরিমাপ করে থাকি, সেই যন্ত্র দিয়ে আমরা কি করছি, সমুদ্র জলের ঘনত্ব পরিমাপ করছি। মানে নিখুঁতভাবে যখন লবণতা পরিমাপ করা হচ্ছে তখন কিন্তু স্যালিনোমিটার দিয়ে করা হচ্ছে, আর হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে সমুদ্র জলের ঘনত্ব আমরা ভালো করে পরিমাপ করতে পারছি। তাহলে তিনটে জিনিস জানলাম। গড় ঘনত্ব হচ্ছে 1.0677 গ্রাম পার ঘন সেমি, পরিমাপক একক হচ্ছে গ্রাম পার ঘন সেমি, এবং এই পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে হাইড্রোমিটার। এবার আমরা লাস্ট যে তিনটে জিনিস জানবো, সমুদ্র জলের ঘনত্বের উল্লম্ব বন্টন কতটা, উপরের স্তর, মধ্য স্তর এবং নিম্ন স্তর সম্পর্কে। তাহলে মেন বিষয়টা কি, সমুদ্র জলের ঘনত্বের মেন বিষয়টাই আমরা বলতে পারি নিরক্ষীয় অঞ্চলে বেশি উষ্ণতা, নিরক্ষীয় অঞ্চলে বেশি উষ্ণতা, সেই জন্য জলের ঘনত্ব কি হবে, কম হবে। নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা বেশি, সেই জন্য জলের ঘনত্ব কম। তাহলে নিরক্ষীয় অঞ্চলে যদি জলের ঘনত্ব কম হয়, আস্তে আস্তে আমরা যদি নিরক্ষীয় থেকে মেরু অঞ্চলের দিকে যাই, তাহলে কি হবে, জলের ঘনত্ব বেশি হবে। নিরক্ষীয় অঞ্চলে যদি কম হয়, তাহলে মেরু অঞ্চলের দিকে যাব, তাহলে জলের ঘনত্ব আমাদের আস্তে আস্তে বাড়বে। সেই জন্য সুমেরু মহাসাগর অপেক্ষা কুমেরু মহাসাগরে, সুমেরু অপেক্ষা কুমেরু মহাসাগরে সেই কারণে কি হয়, সমুদ্র জলের ঘনত্ব বেশি হয়। এগুলো প্রত্যেকটাই নোটসের মধ্যে আছে, একদম শর্ট করে পয়েন্টে লেখা আছে, একবার করে জাস্ট দেখবে, পড়বে আর মুখস্থ হয়ে যাবে, আর একদম মাথায় থাকবে, ভুল হওয়ার কিন্তু কোনো জায়গা নেই। তাহলে আমরা এই যে এবার তিনটে স্তর আছে, তিনটে স্তরের ক্ষেত্রে জানবো তিনটে স্তরে আমরা কি রকম দেখতে পাচ্ছি। দেখো প্রথমটা আমরা ধরে থাকি, উপরের স্তরটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 200 মিটার পর্যন্ত যে অংশ, সেটাকে আমরা উপরের স্তর বলছি। কি বললাম, 200 মিটার পর্যন্ত যে অংশ, সেটাকে আমরা বলছি উপরের স্তর। আর এই স্তরে জলের ঘনত্ব কম থাকে, এই স্তরে কি হয়, জলের ঘনত্ব কম থাকে। তাহলে এটা আমরা কম থাকে জেনে নিলাম, মানে আস্তে আস্তে আমরা যত নিচের দিকে যাব তত কি হবে, ঘনত্ব বেশি হবে বা বৃদ্ধি পাবে, পাবে তো আস্তে আস্তে যত নিচের দিকে যাব। তাহলে উপরের স্তর হচ্ছে 200 মিটার পর্যন্ত অংশ, মানে সমুদ্র জলপৃষ্ঠ থেকে আমরা 200 মিটার পর্যন্ত অংশে কি দেখব, বা উপরের অংশে আমাদের সমুদ্র জলের ঘনত্ব কম, এবং আস্তে আস্তে যত নিচের দিকে যাব, মানে মধ্য স্তর বা নিম্ন স্তর, সেই অংশে আমরা কি দেখব, সমুদ্র জলের ঘনত্ব আস্তে আস্তে বেশি হচ্ছে। তাহলে সমুদ্র জলের নিম্ন স্তর মানে বেশি ঠান্ডা হয়, এই অংশটা ভালো করে বুঝবে। উপরের স্তর মানে এখানে উষ্ণতা বেশি, এই যে এখানেই পড়েছিলাম দেখো, উপরের মানে ফটিক স্তর, উষ্ণতা বেশি হবে কারণ সূর্যের আলো বেশি পড়ছে, সূর্যের আলো বেশি পড়ছে বলে এখানে ঘনত্ব কম। আর আস্তে আস্তে যত আমরা মধ্য স্তর বা নিম্ন স্তরের দিকে যাব, কি হবে, সূর্যের আলো কম প্রবেশ করতে পারবে, আর কম প্রবেশ করলে কি হবে, সেই জায়গায় জলের যে ঘনত্ব সেটা বেশি হবে বা বৃদ্ধি পাবে। ব্যাস এই তো জিনিস, মানে সমুদ্র জলের একদম যে নিম্ন স্তর, সেখানে জলের যে ঘনত্ব মানে সমুদ্র জলের ঘনত্ব সেটা অনেক বেশি হবে। কার থেকে, উপরের স্তর থেকে, কারণ নিচের অংশে সূর্যের আলো তেমন প্রবেশ করতে পারে না, বা সূর্যের আলো সমুদ্র জলে বা একদম যে নিচের পার্টটা তাকে বেশি উত্তপ্ত করতে পারছে না বলেই নিচে কি হচ্ছে, সমুদ্র জলের ঘনত্বটা অনেক
বেশি হচ্ছে। তাহলে এই একদম সিম্পল জিনিস, আমরা ঘনত্বের উল্লম্ব বন্টন দেখে নিলাম। তাহলে 200 থেকে আমরা 1000 মিটার বলতে পারি হচ্ছে মধ্যস্তরটাকে, 200 থেকে 1000 মিটার হচ্ছে মধ্যস্তর, আর 1000 থেকে বাকি যে অংশটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কি, সেটা নিম্ন স্তর, 1000 থেকে নিচের দিকের অংশটা। এটাই হচ্ছে সমুদ্র জলের উপর আমাদের ঘনত্বের যে বিষয়টা সেটা আমরা দেখলাম। তাহলে এর সাথে কিন্তু উষ্ণতারও একটা পার্থক্য দেখলাম, ফটিক আর অফটিক অঞ্চল হিসাবে, যে উপরের স্তরে আমাদের ঘনত্ব কম আর নিচের স্তরে ঘনত্ব বেশি। কারণ উপরের স্তর সূর্যের আলো দ্বারা আলোকপ্রাপ্ত হওয়ার জন্য এখানে টেম্পারেচারটা বেশি থাকছে, সেই জন্য ঘনত্ব কমছে, আর নিচের দিকে টেম্পারেচার কম থাকছে, সেই জন্য ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের উষ্ণতা, লবণতা এবং ঘনত্ব, যেখান থেকে কিন্তু আমি অলরেডি বলেই দিয়েছি আমাদের উষ্ণতা এবং লবণতা থেকে প্রশ্নটা বেশি থাকে। মানে এমন নয় যে ঘনত্ব থেকে একদমই আসবে না, তা কিন্তু নয়। ঘনত্ব থেকে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এই গড় ঘনত্বটা। আমি স্টার করে রাখলাম, আবার ডবল স্টার দিয়ে রাখলাম, গড় ঘনত্বটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আর এখানে লবণের মধ্যে প্রধান লবণ আমরা জানলাম সোডিয়াম ক্লোরাইড, তার পরিমাণ কতটা এটাও কিন্তু ভালো করে মনে রাখবে। এবং এই যে 3টে মহাসাগরের ক্ষেত্রে লবণতার যে পরিমাণ, তার সাথে নোটসের যে বিভিন্ন হ্রদগুলো পাবে বা লেকগুলো, তাতে লবণতার পরিমাণ কতটা, এখান থেকেও কিন্তু একটা প্রশ্ন আসে। তাহলে আমি সমস্ত রকম প্রশ্ন কি কি আসতে পারে এই পুরো পার্ট থেকে বা আজকের ক্লাস থেকে সবটাই বলে দিলাম। প্রত্যেকে বুঝতে পারলে কিনা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও। আর এই ক্লাসটাকে আমি তোমাদের দুটো ভাগে ভাগ করে ডাউট ক্লিয়ারিং করাবো। আজকে ভিডিওর মাধ্যমেই বলে রাখলাম দুটো পার্টে। একটা পার্ট হচ্ছে শুধুমাত্র প্রথম দিন তোমাদের সমুদ্র জলের শ্রেণী বিভাগটা বোঝাবো, এবং পরের একটা ডাউট ক্লিয়ারিং ক্লাসে উষ্ণতা, লবণতা এবং ঘনত্ব বোঝাবো। তাহলে তোমাদের বুঝতে বিষয়টা আরো সুবিধা হবে। আমি ভিডিওটা বুঝতেই পারছো অন্যান্য ভিডিওর থেকে একটু বড়ই হচ্ছে, তো তোমরা ভালো করে প্রত্যেকে ভিডিওটা দেখবে, কিন্তু বোঝানো যখন ডাউট ক্লিয়ারিং ক্লাস যখন নেব তোমাদের, তখন শুধু এই একটা পার্ট একদিনে নেব, আর উষ্ণতা, লবণতা এবং ঘনত্ব পার্টটা সেকেন্ড ক্লাসে নেব। তাহলে নেক্সট ডে 2 এ আমাদের কি হবে, সামুদ্রিক সম্পদ দেখবে, তোমাদের সিলেবাসে দেওয়া রয়েছে সামুদ্রিক সম্পদ বা ওশিয়ান ডিপোজিট আমরা বলে থাকি। তাহলে সমুদ্রে কোন কোন জিনিসের সঞ্চয় হচ্ছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। বিভিন্ন জৈব এবং অজৈব পদার্থের যে সঞ্চয় আমরা দেখতে পাই গভীর সমুদ্রে, সেই সঞ্চয়গুলো আমরা নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে ডে 2 এর ক্লাসে জানবো। তাহলে আজকের এই পুরো ক্লাস কেমন লাগলো বা বুঝতে পারলে কিনা অবশ্যই একটু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও। তোমাদের পরিচিত বন্ধু বান্ধবের সাথে আজকের ক্লাসটা একটু শেয়ার করে দিও, যাতে তারাও সমুদ্র জলের উষ্ণতা, লবণতা এবং ঘনত্ব এবং সমুদ্র তলদেশের ভূপ্রকৃতির একটা ক্লিয়ার কনসেপ্ট পায়, এবং তার সাথে সাথে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো যাতে জানতে পারে। তাহলে আজকের মতো এখানে শেষ করব। যারা মনে করছো আমাদের সাথে থার্ড সেমের ক্লাসে যুক্ত হবে, তারা এই স্ক্রিনে দেখো যে নাম্বারটি দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে নাও। তাহলে তোমাদেরকে বলে দেওয়া হবে যে তোমরা ভিডিও ক্লাসের সাথে সাথে নোটস কি করে পাবে, ডাউট ক্লিয়ারিং ক্লাসে কি করে যুক্ত হবে, সমস্তটাই কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হবে। তাহলে আর দেরি নয়, এই নাম্বারে খুব ঝটপট তোমরা যোগাযোগ করে নাও। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ, গুড নাইট।